প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরমে ত্বকের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এস.এম. বখতিয়ার কামাল 1969 সালের মে মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সিটি মেডিকেল কলেজে ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাকে ধন্যবাদ। স্যার, অতিরিক্ত তাপমাত্রা স্কিনে কি ধরনের প্রবলেম করতে পারে? প্রথমে যে প্রবলেমটা হয়, আমরা যেটা ডাক্তারি ভাষা বলি ম্যালেরিয়া, বাংলায় ঘামাচি, এটা একদম কমন প্রবলেম এই গরমে হবেই। 2 নম্বর হচ্ছে যারা রোদে বেরোবেন তাদের স্কিন ট্যান হয়ে যাবে, বার্ন হয়ে যাবে। সাধারণত অতিরিক্ত রোদের আলো সরাসরি এই 3টা কাজ প্রভাব ফেলে। আচ্ছা, এছাড়া ইনডিরেক্টলি কিছু কিছু রোগ আছে যেগুলোকে বাড়িয়ে দেয়, যেমন ধরেন ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের আক্রমণ, যেটা আমরা দাউদ বা দাঁত বলি বিভিন্ন আঞ্চলিক ভাষায়, এই ধরনের রোগ বাড়িয়ে দেয়। সাধারণত এগুলোই মানে গরমের প্রভাবে বেশি হয়। আচ্ছা, তো ঘামাচির যে সমস্যা, এটি কিন্তু আগে অনেক বেশি দেখা গেল, এখন অনেকটা কমে এসছে, তারপরেও হচ্ছে না, ব্যাপারটা এরকম না। তো শিশুদের অনেক বেশি কষ্ট দেয়। আমি নিজের চোখে যেটি দেখেছি, যে শিশুদের যদি ঘামাচি হয় তারা অনেক কষ্ট পায়। তো সেক্ষেত্রে কি করণীয় আছে, যেহেতু অনেক বেশি ইচিং হয় এবং বার্ন হয়, কি করবেন মায়েরা? ঘামাচির জন্য চিকিৎসা যেটা হচ্ছে যে তাকে 1 রাত এসি রুমে রাখতে হবে। এটা তো সম্ভব না, এটি আসলে সব ক্ষেত্রে সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। তো হচ্ছে যে আমরা সাধারণত বলি যাদের ঘামাচি আছে, শিশুরা থাকলে একদম খালি গায়ে থাকবে, গরমের মধ্যে খুব একটা কাপড় পরার দরকার নাই। আর বড়রা যদি হয় তারা একদম পাতলা সুতির কাপড় পরবে, যাতে ভালোভাবে বাতাস ঢুকে। আচ্ছা, এটা ঘামাচিটা হচ্ছে যে মূলত যে আমাদের ঘর্মগ্রন্থি, সেটার নালীটা বন্ধ হয়ে যায়, এটা অতিরিক্ত ঘাম তৈরির ফলে এটা হয়। তো এই জন্য আপনাকে প্রচুর বাতাস ঢুকতে হবে, স্কিনের সাথে বাতাসের সংস্পর্শে থাকতে হবে। তারপরে যদি কারো হয়ে গেলে আমরা সাধারণত বলি যে আপনি ডেইলি 2-3 বার গোসল করবেন পারতপক্ষে গরমের মধ্যে। আগের দিনে গ্রামে বলা হতো যে বৃষ্টির মধ্যে ভিজলে ঘামাচি ভালো হয়ে যাবে। এখন আমরা রোগীদেরকে বলি যে আপনি ক্যালামিন লোশন বা লসিও ক্যালামিলন, আচ্ছা, এটা দিনে 2 বার শরীরে মাখুন, 3 থেকে 5 দিন লাগালেই আপনার এই উপসর্গটা কমে যাবে। তাহলে সাধারণ উপদেশ হচ্ছে যে আপনি অবশ্যই ঢিলে ঢালে কাপড় পরবেন এবং ঠান্ডা জায়গায় থাকবেন, প্রয়োজনে 2-3 বার গোসল করবেন এবং তারপরেও যদি না যায় ক্যালামিন লোশন লাগাবেন। স্যার, ঘামাচি নখ দিয়ে চুলকানোর একটা প্রবণতা আসলে হয়তো তখন কিছু করবার থাকে না, বা অনেকে অনেক ধারালো কোনো কিছু দিয়ে সেটি নিবারণ করার চেষ্টা করেন, যা থেকে পরবর্তীতে ঘা কিংবা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়। সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, এখন যেটা হচ্ছে যে রোগীর তো ঘামাচি হলে চুলকাবেই, তবে সাধারণত অন্যান্য চুলকানিতে যে পরিমাণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঘামাচির ক্ষেত্রে কিন্তু এই রেটটা অনেক কম সেই তুলনায়। ফলে আপনি ঘামাচি হলে ডাক্তারের কাছে খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়াই ভালো। আপনি সেলফ কেয়ার করেন, 2-3 বার গোসল করেন, একটু বাতাসে থাকেন, শরীরকে ঠান্ডা রাখা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এছাড়া আপনি বলছিলেন ছত্রাকের যে আক্রমণ, এটি কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো এই যে ফাঙ্গাল ইনফেকশন, এটির কি কি ফর্ম দেখেছেন এবং গরমে সেক্ষেত্রে কি নিয়ে আপনাদের কাছে রোগীরা আসছেন? আমার 28-29 বছরের ডাক্তারি জীবনে তো বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন দেখেছি, কিন্তু গত 4-5 বছর যে বাংলাদেশে ফাঙ্গাল ইনফেকশন, এটা মারাত্মক। এটা মহামারী বলতে পারেন আপনি ইন্টারনেট। হ্যাঁ, করোনার পরবর্তী যদি মহামারী হয় তাহলে বাংলাদেশে ফাঙ্গাসের মহামারী, এটা মহামারী চলতেছে। ফাঙ্গাস কোনোভাবেই কোনো ওষুধেই ভালো হচ্ছে না। আগে সিম্পল একটা গ্লাইসিওফালভিন ট্যাবলেট ছিল, রোগীরা দোকান থেকে কিনে 1টা বা 2টা ট্যাবলেট খেত, ভালো হয়ে যেত। কিন্তু এখন বাংলাদেশে না, শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ফাঙ্গাল ইনফেকশন ভালো করা যাচ্ছে না। ইভেন নর্মাল যে ট্রেডিশনাল ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যেমন গ্লাইসিওফালভিন আছে, ফ্লোকোনাজল আছে, কিটোকোনাজল আছে, ট্রাকোনাজল আছে, টার্বিনাফিন আছে, কোনো ওষুধ দিয়ে এই রোগ ভালো করা যাচ্ছে না। যদিও
আমাদের দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে পরীক্ষা করে দেখা গেছে যে যদিও ফাঙ্গাসের বিরুদ্ধে অনেক ড্রাগই কার্যকর না, একদম কালচার সেন্সিটিভিটি করে, কিন্তু কিছু কিছু ড্রাগ কার্যকর। কিন্তু আপনি যে ড্রাগটা কার্যকর সেটা দেওয়ার পরও দেখা যাচ্ছে রোগী ভালো হচ্ছে না, বা ভালো হওয়ার 15 দিন পরে আবার রোগ হয়ে যাচ্ছে। সবচেয়ে কমন যে প্রবলেমটা হচ্ছে যে আপনি খুব ভালো করে সিলেক্ট করে ওষুধ দিলেন, রোগী ভালো হয়ে গেল, আবার 15-20 দিন থেকে 2 মাস পরে রোগী আবার আসছে যে ডাক্তার সাহেব এই রোগটা আবার হয়েছে। ফাঙ্গাল ইনফেকশন, যেটা দাউদ বলি আমরা, সেটা ডার্মাটোফাইট নামক এক ধরনের ফাঙ্গাস দিয়ে হয়। এবং এই মজার ব্যাপার হলো কি যে ডার্মাটোফাইট কাপড়ে 6 মাস বা তার বেশি সময় জীবিত থাকতে পারে। আচ্ছা, তা আমি যদি একই কাপড়, ধরেন আমি ওষুধ খেলাম, কালকে আবার এই কাপড়টাই পরলাম, তাহলে কিন্তু এই কাপড় থেকে আবার শরীরে কিন্তু জীবাণুটা গেল, ফলে পুনরায় আক্রমণ হইতেছে। এটা প্রিভেন্ট করার জন্য আমরা বলে থাকি, এবং এটা সবচেয়ে জরুরি এখনকার যুগে ফাঙ্গাল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, যে প্রতিদিন আপনি কাপড় আয়রন করে পরবেন, আপনি যেই কাপড়ই পরেন না, ইভেন আন্ডার গার্মেন্টস সহ। আচ্ছা আচ্ছা, যদি না পরেন তাহলে আপনার এটা রিইনফেকশন হবেই অলমোস্ট। তো এই জন্য আমাদের রোগীদের অ্যাডভাইস করা থাকে যে, কারণ এখন বাংলাদেশ প্রায় শতভাগ বিদ্যুতায়িত, এবং আয়রন মেশিন বা ইস্ত্রি করার মেশিন খুব সহজলভ্য, 1000 টাকাও লাগে না। ফলে আমি রোগীদেরকে বলি প্রত্যেককে যে আপনি প্রতিদিনের কাপড়, আপনি গোসল করে যে কাপড়গুলো পরবেন সেগুলো আয়রন করে নিয়ে আপনি বাথরুমে যাবেন, আয়রন করা কাপড় পরবেন। অনেক সময় রোগী বলেন যে ডাক্তার সাহেব আমি গরম পানিতে সিদ্ধ করে নিলাম। আমরা বলি যে আসলে এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং সেটা আয়রনই করতে হবে। আপনি যত গরম পানিতে সিদ্ধ করেন আপনাকে অবশ্যই এই কাপড়টা আয়রন করে পরতে হবে, তাহলেই শুধু এই রোগ ভালো করা এই মুহূর্তে সম্ভব। এছাড়া আমি কোনো রোগী ভালো হইতে দেখি নাই গত 2-3 বছরে। এবং বিভিন্ন সময়ে যে দাউদ বা ফাঙ্গাল ইনফেকশনে পাড়ার মোড়ের দোকান থেকে বা ফার্মেসি থেকে এক ধরনের মলম নিয়ে লাগিয়ে ফেলা, এই যে ট্র্যাডিশন বা ট্রেন্ড আছে আমাদের, সেই সম্পর্কে যেহেতু আমরা একটু সিস্টেমিক মেডিকেশন খাওয়ার আগে ভাবি, কিন্তু টপিক্যাল কোনো ক্রিম লাগানোর আগে আসলে সেকেন্ড বার ভাবি না, তো সেটি সম্পর্কে দর্শকদের কি বলবেন? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা অবতারণা করছেন, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে আমাদের ছোটবেলা ছিল ডোল মলম, তারপরে পাগলা মলম, বিভিন্ন নামে বিভিন্ন মলম আসে। তো হচ্ছে যে এটা তো একটা আসছেই ছোট ট্র্যাডিশনালি। এবং মজার ব্যাপার হচ্ছে কি যে মানুষজন ডাক্তারের চেয়ে ওষুধের দোকানদারকে বেশি বিশ্বাস করে। এবং আরো মজার ব্যাপার হলো যে অনেক ওষুধের দোকানদার এসএসসি পাসও করে নাই, কিন্তু তারা কিন্তু ডাক্তারি করতেছে। এবং যেমন ধরেন আমি একটা ওষুধ প্রেসক্রিপশন দিলাম, দোকানদার বলতেছে যে এটা তো অন্য রোগের ওষুধ। যে চাল দিয়া শুধু ভাতই রান্না হয় তা না, আসলে তা না। যে জানে সে সবগুলো আইটেমই জানে, আর যে না জানে সে সারা জীবন ভাতই রান্না করছে। তো একটা ওষুধ যে 100টা বা 200টা বা 300টা রোগে ইউজ করা হয়, এটা তো ওষুধের দোকানদার জানে না। এবং রোগীরা ওই ওষুধের দোকানদারের কথাই বিশ্বাস করে এবং ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনকে অল্টার করে, 1 নাম্বার। 2 নাম্বার, যে কম্বিনেশন অফ স্টেরয়েড উইথ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যে স্টেরয়েড দিলে যে কোনো চর্মরোগ সাময়িকভাবে একটু ভালো আসে। সাময়িকভাবে একটা অ্যান্টিবায়োটিকের সাথে একটা স্টেরয়েড বা একটা অ্যান্টিফাঙ্গালের সাথে একটা স্টেরয়েড মলম দিবেন, এতে হয় কি যে রোগ সারা জীবন মানে আপনার জীবিত থাকবে, ভালো হবে না, কিন্তু আপনি একটু আরামে থাকবেন। তো এই ধরনের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে যে রোগীকে একটু আরামে রাখা, কিন্তু রোগ কখনো ভালো হবে না। এই ধরনের মলম ওষুধের দোকানদাররা খুব বেশি বিক্রি করেন এবং রোগীরা এগুলো নিয়ে আরাম বোধ করে তাদের কাছ থেকে নেন। কারণ আমি একটা প্রেসক্রিপশন লিখলে আমি তাকে অনেকগুলো অ্যাডভাইস দেবো, অনেকগুলো রেস্ট্রিকশন দেবো, সে বলবে যে এর চেয়ে তো আমার দোকানদারি ভালো, 30 টাকার মলম দিছে, 2 দিন তো ভালোই ছিলাম। ফলে ওই তাদের ট্রাস্টের জায়গাটা কিন্তু ওইখানে, কারণ ইনস্ট্যান্ট রিলিফ ভিজিট দিতে হলো না, আর হচ্ছে যে এত বিধি নিষেধের মধ্যে না। স্যার, যত্রতত্র যে কোনো ধরনের স্টেরয়েড দোকান থেকে কিনে ফেলা, কোনো অ্যাডভাইস ছাড়া মলম ব্যবহার কেন করছেন মানুষরা, এবং করার পরে আসলে আপনি বলছিলেন যে এই রোগটি কখনো ভালো হবে না, তো এটি কি ফ্লেয়ার হতে পারে কিনা, আরো বেড়ে যেতে পারে কিনা, বা এইভাবে রোগীরা আপনাদের কাছে এসছে কিনা? আমার কাছে মূলত রেফার্ড রোগী আসে, মূলত রেফার্ড রোগী, তাও ওই
সাধারণ ডাক্তার রেফার করেন না, অনেক স্কিন স্পেশালিস্ট আমার কাছে রেফার করেন। ফলে আমাকে দেখতে হয় সবচেয়ে জটিল রোগীগুলো, এবং ওনারা বিভিন্ন রকমের স্টেরয়েড মলম লাগিয়ে আসেন। ফলে এই ধরনের রোগীকে ভালো করা অলমোস্ট ইম্পসিবল। তো এই ধরনের রোগীকে ভালো করতে গেলে যেটা হয় যে কঠিন ধরনের মোটিভেশন দরকার হয়, যে কাউন্সিলিং দরকার হয়। রোগীকে অনেকক্ষণ ধরে বোঝাই যে বাবা বা মা, আপনাকে কাপড় ডেইলি আয়রন করতে হবে, ওষুধের দোকান থেকে কিনে মলম লাগানো যাবে না, এই রোগ ভালো হইতে সময় লাগতে পারে, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, 1 মাস পরে দেখা করে যাবেন। হ্যাঁ, 1 মাস পরে দেখা করে যাবেন, যাতে 1 মাস পরে তাকে আবার ভিজিট দিতে হবে। এই জন্য তাদেরকে বলে দিই যে 1 মাস পরে কিন্তু আপনাকে ভিজিট দিতে হবে না, কিন্তু সিরিয়ালটা দিয়ে আসবেন দয়া করে। ফাঙ্গাল ইনফেকশনের প্রত্যেকটা রোগীকে আমি বলে দিই যে আপনি অবশ্যই 1 মাস পরে আসবেন, কারণ 1 মাস পরে আসলে আপনাকে আমি দেখব, দেখে ওষুধ লাগবে কি লাগবে না, বা বাড়াতে হবে বা কমাতে হবে বা পরিবর্তন করতে হবে সেটা দেখব। এই জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে, কিন্তু ভিজিট দিতে হবে না, কারণ ফাঙ্গাল ডিজিজ এখন এতটাই ভয়ঙ্কর হচ্ছে যে রোগীরা অনেকেই মানে, যারা মানে তারা অবশ্যই সফল কাম হয়, আর যারা মানে না তারা ভুগতে থাকে। এটা পৃথিবীর নিয়ম। আর স্টেরয়েড মলম নিয়ে আপনি বলছেন যে আমি ফাঙ্গাল ডিজিজের বাইরে যাই একটু। জি জি অবশ্যই। যে স্টেরয়েড যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ফেয়ারনেস ক্রিম হিসাবে, সারা পৃথিবীতে ফেয়ারনেস ক্রিমের ব্যবসা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে। কারণ হলো যে আমরা বর্ণচোরা জাতি, এক একজনের এক এক রং, একজন একটু ফর্সা, একজন একটু শ্যামলা, একজন একটু কালো। আফ্রিকাতে কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম নাই, আফ্রিকার সব মানুষ কালো। কাজ করলে তাহলে আফ্রিকার সব মানুষ ফর্সা হয়ে যেত। তাহলে ফেয়ারনেস ক্রিম কি করে? ফেয়ারনেস ক্রিম করে কি স্কিনের থিকনেস কমায় দেয়, যেটা আপনি বলছেন স্টেরয়েড, চামড়াটা পাতলা করে ফেলে, রক্ত নালীগুলো দেখা যায়, ব্রণ হয়, চুল গজায়, এবং মার্কারির কথা আপনি বলছেন যে উচ্চ মাত্রায় স্টেরয়েড, উচ্চ মাত্রায় মার্কারি, উচ্চ মাত্রায় রেটিনয়েডস দিয়ে এই ফেয়ারনেস ক্রিমগুলো তৈরি করা হয়। আমি রোগীকে বলি যে ভাই, আমি আপনাকে হয়তো হালকা মাত্রায় একটু ফেয়ার করতে পারি, কারণ ওই যে একটা অ্যাড দেওয়া থাকে না যে একটা সানব্লক দিলেও আপনি ফেয়ার থাকবেন। কেন? কারণ সূর্যের আলো আমাদের হাতের না, হাতের এদিকে এক রঙের, এদিকে আরেক রং, কারণ এদিকে রোদ পড়ে এই জন্য রংটা কালো, এদিকে রোদ পড়ে না এই জন্য রংটা সাদা। আমাদের কাপড়ের ভিতরে এক ধরনের কালার, বাইরে এক ধরনের কালার। ফলে আমরা ডাক্তারি মতে যদি বলি, আমরা বলবো যে আপনি সানব্লক লাগান এবং খুব স্বল্প মাত্রার হাইড্রোকুইনোন বা রেটিনয়েডস লাগান। স্যার, আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গরমে পরম ঠান্ডা খাবার। এই গরমে সবারই অনেক ধরনের সমস্যা হয়, অনেকের র্যাশ অ্যালার্জি উঠে, অনেকের অনেক ধরনের সমস্যা, অনেকের শরীর থেকে ঘাম বের হয়, যার ফলে ইলেকট্রোলাইট ব্যালেন্স কমে যায়, স্কিনের অনেক ধরনের সমস্যা থাকে। সেক্ষেত্রে কী ধরনের খাবার আপনি গরমকালে খাবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সুস্থতা ও সুন্দর থাকা। বিশেষ করে এই গরমে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি রোদকে এবং সূর্যের আলোকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ সূর্যের আলো স্কিনকে অনেক ক্ষতি করে, ত্বক নষ্ট করে দেয়। গরমকালে ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো ফ্রিজের ঠান্ডা পানি নয়। অনেকে আছেন গরমকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করতে পছন্দ করেন। ঠান্ডা পানির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। যারা নিয়মিত ঠান্ডা পানি পান করেন তাদের দেখা যায় যে যাদের টনসিলের সমস্যা আছে, টনসিলের সমস্যা আরও বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের ঠান্ডা, কাশি, সর্দি লেগেই থাকে। তাই ঠান্ডা পানি যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন এই সময়ে, এবং আইসক্রিম যতটা পসিবল না খাওয়ার চেষ্টা করবেন। খুব স্বাভাবিকভাবে গরমকালে অনেকে আইসক্রিম বা ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন, এটি না খাওয়াই বেটার। তবে ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো গরমকালে দেখা যায় অনেকের খাবার ঠিক মতো হজম হয় না। হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে ঠান্ডা তরকারি খাবেন, সেটি লাউ, পেঁপে, চাল কুমড়া, পটলের তরকারি হতে পারে। এই তরকারিগুলো ঝোল ঝোল করে রান্না করে খাবেন, দেখবেন যে এটি যেমন খুব সহজে হজমে সাহায্য করছে, তেমনই গরমে খুব তৃপ্তি দিচ্ছে। যে কোনো প্রকারের ফলের রস বা শরবত এক্ষেত্রে অনেক উপকারী। বিশেষ করে যাদের ইলেকট্রোলাইটের ব্যালেন্সের সমস্যা রয়েছে তারা নিয়মিত ফলের জুস বা শরবত করে খেতে পারেন। বিশেষ করে যে খাবারগুলো বা যে ফলগুলোতে 90%-এর বেশি পানি রয়েছে সেই ফলগুলো আপনি সিলেক্ট করতে পারেন। জাম্বুরা, মাল্টা,
তারপর বিভিন্ন ধরনের যে পানি ফলগুলো আছে সেই ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি যুক্ত খাবার এক্ষেত্রে অনেক উপকারী, কারণ ভিটামিন সি দাঁতের ক্ষেত্রে অনেক উপকারিতা পালন করে। অনেক সময় দেখা যায় যে গরমকালে অনেকেই চা কফি পান করেন, সেক্ষেত্রে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ চা কফিতে শরীর কড়া হয়ে যায়। এই সময় দুধ আপনি পান করতে পারেন, তবে অতিরিক্ত গরম দুধ পান করা যাবে না। দুধ একটি আদর্শ খাবার, এতে আছে ক্যালসিয়াম, যা কিনা বোন ডেনসিটি কমাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত দুধ পান করতে পারেন। তবে যারা দুধ সহ্য করতে পারেন না, তারা দুধের বদলে দই খেতে পারেন। দইয়ে আছে প্রোবায়োটিক, যা কিনা খুব সহজে হজম শক্তি বাড়ায়, এবং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বেশ উপকারী টক দই। আপনি রাতের বেলা ঘুমানোর আগে টক দইয়ের লাচ্ছি খেতে পারেন, তবে অবশ্যই যাদের ওজন বেশি তারা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে খুব ভালো একটি ঘুম দিবে, এবং গরমকালে আপনার স্কিনটাও অনেক বেশি সুন্দর থাকবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। গরমে ত্বকের বিভিন্ন সমস্যা সম্পর্কে জেনেছি। সবশেষে এই গরমে কিভাবে ত্বককে ভালো রেখে নিজে সুস্থ থাকা যায় সে সম্পর্কে যদি আমাদের দর্শকদের কোনো পরামর্শ থাকে। প্রথম কথা হচ্ছে প্রচুর পানি খাবেন, প্রচুর পানি খাবেন। তারপরও কথা হচ্ছে প্রচুর পানি যুক্ত খাবার খাবেন। পানিযুক্ত ফল হতে পারে, জুস হতে পারে, অন্য কিছু হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। আর তৃতীয় কথা হচ্ছে ঘরের বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন, এবং সাথে 1 বোতল ওরসালাইন রাখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গরমে ত্বকের নানাবিধ সমস্যা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের মুখের ভিতরটা পুরোটাই দাঁত দিয়ে একদম মাড়ি চোয়ালটা পুরোটাই বিন্যাসিত। যদি কখনো একটি বা একাধিক দাঁত যদি না থাকে কারো মুখের ভিতরে, তখন সেখানে নতুন করে দাঁত বাঁধিয়ে দেওয়ার বা তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু প্রতিস্থাপন হিসেবে আসছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।